আসলে কতটা স্ট্রং করা যায় এটাও একটা বিষয়। যিনি নিয়ে যাবেন তিনি তো এমন স্ট্রং, কোন স্ট্রং এ কিছু কাজ হয় না যদি মাত্রা বেশি থাকে। তারপর আল্লাহ ভরসা। যাই হোক, আমরা এখন যেটা আমি শুরুতে একটু ভূমিকাতে বলছিলাম যে প্রাকৃতিক ভূমিকম্পের সঙ্গে রাজনীতির কিন্তু একটু একটু ভূমিকম্প আমরা টের পাচ্ছি। যতই নির্বাচন এগিয়ে আসছে, কে কাকে ঘায়েল করতে পারে তার একটা প্রতিযোগিতা চলছে। এর মধ্যে গতকালকে একটা বড় ঘটনা ঘটলো কিন্তু। সেটা হলো যে আমাদের আদালত এই শেখ হাসিনা সরকার যে আমাদের তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকে নিষিদ্ধ করেছিল, মানে একটা সংশোধনীর মাধ্যমে, হ্যাঁ। সেটাকে তারা বাতিল করে দিল। এবং হুম। বাতিল করে দেওয়ার পর বলা হলো যে এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এই ফরম্যাটটা এই নির্বাচন না, তার পরের নির্বাচন থেকে শুরু হবে। তো হুম। আমার কথা হলো যে তত্ত্বাবধায়ক পদ্ধতির নির্বাচনটা যদি খুব জরুরি হয় এবং এটা যদি খুবই গ্রহণযোগ্য হয় এবং সবচেয়ে ভালো হয়, তাহলে হুম। 5 বছর পরের থেকে কেন, এখন থেকে না কেন? আমরা এখন কেন তুলনামূলকভাবে বিতর্কিত একটা পদ্ধতি যাচ্ছি? এখন থেকে হলে সমস্যাটা কি হতো? এখন থেকে হলে সমস্যা নাই, কিন্তু যিনারা এটা চেয়েছেন পুনরুজ্জীবন, বাংলাদেশে তো এটা খুব রেয়ার ঘটনা। আইন চলে গেলে সেটাকে আবার জীবিত করে, মানুষ নতুন আইন তৈরি করে। এখন পুরানা আইন, মরা আইন জীবিত করছে। ভালো কথা, জীবিত করছেন। জীবিত করতে গিয়ে ওনারা যে অ্যাপিল করছেন, সেই জায়গায় তো বলেছেন যে এই এই ইলেকশনে না, পরের ইলেকশন থেকে হবে। তাহলে বিচারক তো সেভাবেই বিচার রায় দেবে। এখন ওনারা ওনারা কেন এটা চেয়েছেন ওনারা জানেন। ওনারা তো 14 বছর ধরে এত লোকের প্রাণ হারিয়েছে, এত লোকের প্রাণ হারানোর ব্যবস্থা করেছেন রাস্তায়, যে আওয়ামী লীগ এমন একটা সুন্দর ব্যবস্থাকে বাদ দিয়ে দিয়েছে, যে বাদ দিয়ে এই ব্যবস্থা করেছে। এইটা যে আওয়ামী লীগ করেছে সেটার পক্ষেও নয় আমি, আওয়ামী লীগ এটা বাদ দিয়ে খারাপও করেছে। কিন্তু বাস্তবতা কিছু কিছু ছিল, সেটা তারা এই তত্ত্বাবধায়ক সরকারের যে দুর্বলতাগুলো যেগুলো ছিল, সেটা রাজনৈতিক স্টেক হোল্ডার যারা ছিল সবাই মিলে ঠিক করতে পারতো। কিন্তু সেটা না করে সরাসরি যখন এটা বাতিল করে দেন, এবং তাদের ইচ্ছাতে যে হয়েছে সেটা তো কোনো সন্দেহ নাই। এবং যখন বাতিল করা হয় তখনও আবার এই বিচারপতি কিন্তু 1 বা 2 টার্ম রেখেছিলেন, তারপরে বাতিল করার কথা বলেছিলেন। তখনও কিন্তু সেটা শোনা হয়নি। তো তখনও যেমন এটা শোনা হয়নি 1 বা 2 নির্বাচন পরে, এখনো আবার একই কাহিনী। এখন বলতেছে যে এই নির্বাচনে হবে না, পরের নির্বাচনে হবে। এখন পরের নির্বাচন কি? আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে আমরা একটি ইলেকশন এর মুখোমুখি হতে যাচ্ছি। কারণ এখনো পর্যন্ত আমাদের সবার আশা যে সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যাবে, আল্লাহ রহমত যদি করে আর কি। এবং ইনু সাহেবেরও যদি একটু দয়ালু হন। তো এখন পরবর্তী পর্যায়ে যে নির্বাচন যে হবে, সেটা চতুর্দশ নির্বাচন, সেটা কি 1 বছর পরে হবে না 5 বছর 3 মাস পরে হবে, সেটার তো কোনো গ্যারান্টি নাই। কারণ যে যে নির্বাচন এখন হতে যাচ্ছে, সেটা তো একতরফা নির্বাচন হতে যাচ্ছে। আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে যারা, যাদেরকে এই সংলাপে ডাকা হয়নি, দ্যাট মিনস যে সংস্কার কর্মসূচিতে যাদেরকে ডাকা হয়নি, তারা কিন্তু নির্বাচনেও অংশ নিতে পারবেন, এতে কোনো বাধা নেই। তার মানে ওনারা বলতে চাচ্ছেন জাসদ ওয়ার্কার্স পার্টি এবং জেপি জেপি এবং জাতীয় পার্টি, যাদেরকে আমরা এতদিন অচ্ছুত করে রেখেছিলাম, তাদেরকে এখন আসতে দিই। কারণ তাদের রাজনীতির কোনো কার্যক্রম আপনি দেন নাই। এর মধ্যে ওয়ার্কার্স পার্টির পার্টি অফিস দখল করে ফেলছে এনসিপির কিছু লোকজন। হুম, আপনি হুম, হুম, জানেন হুম। কিনা জানি না। তো তারা হ্যাঁ, জানি। অন্য দলের অফিস দখল করে ফেলে, এবং এদেরকে এখন বলতেছে যে এবং এনসিপি জামাতে ইসলামের আহ, বাধার কারণে, এবং নাগরিক ওই যে নুরুর দল, যে অধিকার, তাদের হুম, বাধার কারণে এদেরকে ডাকা হয়নি। তো এখন ইলেকশন যখন আসছে, এরা আওয়ামী লীগের মতো এরাও বর্জন করতে পারে হয়তো, বা আওয়ামী লীগ বর্জন করবে কে? কিন্তু আওয়ামী লীগকে তো সুযোগই দিচ্ছে না। সুযোগ দিলেও হয়তো তারা যাবে না। তো তার মানে হচ্ছে যে এরা আওয়ামী লীগের লাইনে থাকতে পারে, এরাও হয়তো নির্বাচনে যাবে না। তো এইটা উপলব্ধি করে এখন বলতেছে যে এদেরকেও এই ইলেকশনে আমরা সুযোগ দেব। যদি আবার এখানেও আবার যদি রেখে দিছে, যদি তাদেরকে সরকার নিষিদ্ধ না করে, সরকার তার মানে সরকারের হাতে রয়ে গেছে, ইলেকশনের আগের দিনও বলবে যে একটা নির্বাহী আদেশে এরা এরা ইলেকশন করতে পারবে না। এক তামাশা তৈরি করেছে আর কি, নির্বাচন নামে একটা তামাশা হইতেছে। এবং এই তামাশা নির্বাচন তাহলে যে রেজাল্ট হবে, সেটাকে 1 বছর টিকে না 2 বছর টিকে, তার তো কোনো গ্যারান্টি নাই। এবং তাহলে চতুর্দশ নির্বাচন কয় বছর হবে, আমরা বেঁচে থাকবো কিনা এটা দেখার জন্য, সেটাও আর একটা বিষয়। আর এই নির্বাচনে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভোট ইয়ে করার জন্য, দখল করার জন্য উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দল অন্যেরা, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি এতদিন ধরে তাদেরকে অত্যাচার করেছে, এখন আবার একটু সুর নরম করছে।
যাতে করে এই লোকগুলো যদি ভোট দিতে যায়, ভোট তো আওয়ামী লীগ যদি আহ্বান করে যে যাবে না, আমার মনে হয় না সেটাই সে আহ্বান মানুষ সাড়া দিবে ওইভাবে। কারণ এখানে আবার না ভোট দেওয়ার কিছু লোক আছে, তারা হয়তো যেতে পারে যে না ভোট দেওয়ার জন্য। তো না না ভোট তো ভোট সব জায়গায় হবে না, না ভোট তো ব্যারিটা থাকবে না। না 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 না, আপনার গণভোটে, ও গণভোটে, গণভোটেও না আচ্ছা ভোট আচ্ছা। দেওয়ার কিছু লোক আছে। হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ যাবে হ্যাঁ এগুলা, হ্যাঁ, এটা দেওয়ার ঠিক। জন্য। যেই হোক, যেভাবে হোক, কিছু লোক তো ভোট দেওয়ার জন্য এমনি উৎসাহী হয়, সবগুলাতে করা যায় ঠিক না। এবং জামাতে ইসলামী হিন্দু ভোটার পাওয়ার জন্য বেশি মরিয়া হয়ে গেছে বিভিন্ন জায়গায়। হিন্দু নেতাদের কাছে, মানে এলাকা ভিত্তিক হিন্দু বড় বড় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে, এদেরকে বলছে যে আপনি আসেন, আপনাদের এত হাজার ভোট, এত লাখ ভোট, এগুলো তো আপনার হাতে আছে, আপনারা কি করবেন। তো এরা কিন্তু নানা জায়গায় মলম দিচ্ছে যে আপনাকে, বিএনপি যেভাবে অত্যাচার করেছে এতদিন, এবং অনেক জায়গায় এটাও খবর আছে যে এদেরকে আশ্রয় দিচ্ছে, মানে আওয়ামী লীগকে আশ্রয় দেয় এবং আওয়ামী হুম। লীগকে আহ, মানে এটা টাকা পয়সা দিয়েও সহায়তা করে, এবং এটা একটা সিম্পেথি দেখানো। আর উল্টো দিক দিয়ে আপনি যদি দেখেন, এই ঢাকা শহরে জি। আমাকে, আপনাকে আপনাকে বানায় নাই, আপনাকে মাফ করে দিছে এবার, আমাকে, আব্দুল তুষারকে, তারপরে জিএম কাদের, কাদের সিদ্দিকী, শাওন, তারপর আরো একজনকে নিয়ে, সাংবাদিককে নিয়ে, আপনার এরা স্বৈরাচারের দোসর, এদেরকে করো, মানে বিচার করো এদেরকে, এদের শেখ হাসিনার সাথে এদেরকে কুশপুত্তলিকা এবং কি পাথর নিক্ষেপ এগুলো করো। আমি কি এত শক্তি, আমি আব্দুল তুষার কিভাবে রাজনীতিক এত শক্তিশালী ব্যক্তি হয়ে গেছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি না। যে জিএম কাদের অমুক তমুকের সাথে আমাদেরকেও ফাঁসি দেওয়া, শেখ মিথ্যা কথা। হাসিনার প্রতীকী ফাঁসির পাশে আমাদেরকেও ফাঁসি দিচ্ছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, এটা জি। হচ্ছে যে এই জামাত, দেখেন, এক জায়গায় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এদেরকে মলম দিচ্ছে, কেন্দ্রে, এলাকায় এলাকায়। আর ঢাকা শহরে ওদের বট বাহিনী, ওদের মব বাহিনী, এগুলোকে লাগিয়ে দিয়েছে স্বৈরাচারের দোসর খোঁজার জন্য। মানে কত মোনাফেকি মেন্টালিটি এদের, একদিকে এটা করে, একদিকে এটা করে, একদিকে স্বৈরাচারের দোসর খুঁজে, আর একদিকে স্বৈরাচারের লোকদেরকে এরা ভোটের জন্য পা ধরে। আচ্ছা, একটা জিনিস আপনি লক্ষ্য করছেন, গত কয়েকদিন ধরে, গত 3-4 দিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির যে সমস্ত ছেলে এই লোকদেরকে বহিষ্কার করা হয়েছিল গত 1-1.5 হুম বছরে, তাদের সবাইকে দলে ফিরিয়ে আনার, মানে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার একটা হিড়িক শুরু হয়ে গেছে। প্রতিদিনই হুম দেখছি যে রিজভী আহমেদের সিগনেচার সহ মানে প্রচুর লোককে এখন আবার ফিরিয়ে আনা হচ্ছে। তাহলে হুম বহিষ্কার আপনি করলেনই বা কেন, এখন ফিরিয়ে আনছেনই বা কেন? আর যদি এরকম পাইকারি হারে ফিরিয়ে আনেন, তাহলে তো বহিষ্কার হুম আদেশ তো ফার্স্ট হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, এটা নিয়ে আরেকটা কাহিনী শুনতেছি, এটা নিয়ে নাকি বেশ বাণিজ্য হচ্ছে, যে তোমার এটা ফিরিয়ে আনা হবে, হুম। এত টাকার বিনিময়ে, এত টাকা দাও ফিরিয়ে আনা হবে। এরকম কথা আপনার কানে এসেছে কিনা? আমার কানে আসবে কি, যখন বহিষ্কার হয়েছে তখনই তো আমি বলেছি এগুলা সব নাটক। কারণ আমি দেখেছি যে বহিষ্কৃত নেতা বড় বড় জনসভা করতেছে, তো বহিষ্কার করে দিয়েছে কিন্তু বিএনপির নামে বড় বড় জনসভা করতেছে। তো এগুলো তো নাটক ছিল ওদের, যে বহিষ্কারের নামে সন্ত্রাসী এবং চাঁদাবাজি এদেরকে বহিষ্কার করা, বহিষ্কার করে এখন যে নিতে, এবং তখনও বলছে যে ইলেকশন যখন চলে আসবে তখন এদেরকে বলবো যে চলে আয়। এটার মূল কারণ হচ্ছে এদের কিছু গডফাদার রয়ে গেছে কেন্দ্রে। এটা যে তারেক নিয়ন্ত্রণ করছে তা না, বা রিজভী আহমেদ নিয়ন্ত্রণ করছে তা না। প্রত্যেক এলাকায় এলাকা ভিত্তিক কিছু গডফাদার হয়ে গেছে। মনে করেন চিটং এ একজন গডফাদার আছে, রাজশাহীতে একজন গডফাদার আছে, এবং একজন না, অনেক গডফাদার আছে। এদের গডফাদার গুলো এই এই এখান থেকে চাঁদা পায়, যে চাঁদা যেগুলো দিচ্ছে এগুলো এগুলো শেয়ারও পায় এরা। এগুলো শুনতে এদের খারাপ লাগবে, এরা বড় বড় কেন্দ্রীয় নেতা কিন্তু, এরাও শেয়ার হুম পায়। যাদের কাছ হুম থেকে হুম। শেয়ার পায় তাদেরকে নমিনেশন দেওয়া, এবং এবং তাদের যখন প্রয়োজন হয় দলের, তখন তুলে নেওয়া তো খুব সহজ। এখন বলবে যে এখন যদি এরা যদি না থাকে ওই এলাকায় আমাদের প্রার্থী তো জামাতের কাছে হেরে যাবে, এবং আমাদের প্রার্থী তো অমুকের কাছে হেরে যাবে। তো এখন একটা সিম্পেথাইজ, ইয়ে ইয়ে সিম্পেথি তো অলরেডি এমনি তৈরি হবেই, স্বাভাবিক এটা, কারণ নির্বাচনে যেটা হচ্ছে বড় কথা, ভোটের অঙ্ক হচ্ছে বড় কথা। এখন অঙ্ক যদি মিলাতে হয়, অঙ্কের হিসাবে জামাত যেভাবে বিএনপি, আওয়ামী লীগের পা হচ্ছে,
তেমনি আবার এরা আবার এই নিজেদের গুলোকে আহ ছেড়ে দিয়ে বলবে যে আয় আমরা একসাথে এখন কাজ করি, এবং সবাই সবার স্বার্থ দেখবে, এটা স্বাভাবিক। কিন্তু কারণ এই দলগুলোতে তো নীতি আদর্শ বলে যে বড় বড় কথা বলে, সে ধরনের নীতি আদর্শ তো এরা কেউ দেখাতে পারছে না। জামাত বড় বড় কথা বলতো, ওদের তো নীতি আদর্শ মুনাফিকি। একদিকে বললাম না যেটা, একদিকে স্বৈরাচারের দোসর খুঁজে, আরেকদিকে স্বৈরাচারের রাতের বেলা দিনের বেলা পা ধরে বলছে আমাকে ভোট দাও। তো এই সমস্ত নাটক না করে ওরা সিম্পল একটা সহনশীলতার রাজনীতিতে যেতে পারে। এরা যার যেভাবে যে অবস্থান আছে সেভাবে থেকে যে কিভাবে এই দেশটাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, কিভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেটা দেখতে পারে। আমি এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা এখনো বলবো, কারণ আমি জানি যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। সেটা ডক্টর ইউনূসই চায় না, সেটা এই রাজনৈতিক দলগুলো চায় না। কিন্তু না চাইলেও আমরা বলবো যে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। তো কিন্তু এটা না হওয়া সত্ত্বেও বলবো যে তারপরও ইলেকশনটা যাতে শান্তিপূর্ণ হয়, এবং এই যে সরকার এখন জগদ্দল পাথরের মতো বিনা ভোটে বিনা ইয়েতে মানে ম্যান্ডেটে মানুষকে শাসন করছে, এবং সেই শাসনের ফলে রাষ্ট্রে যে স্থবিরতা দেখা দিয়েছে, সেই শাসনের ফলে যে আমাদের বন্দরগুলো মানে বিনা বিনা ইয়েতে বাধায় এবং মানে চল চাতুরি করে, বিশেষ করে আপনি তো জানেন শেখ হাসিনা যেদিন ফাঁসির আদেশ হচ্ছে সেদিন গোপনে এই অন্য দেশকে দিয়ে দিচ্ছে। তো নিজের দেশের সম্পদ এভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেগুলোকে দমন করা যাবে। আমি জানি না এটা আদালত থামাবে কিনা। আদালত তো বহুবার বলে যে এই ধরনের ঘটনাগুলোতে যায়, কোনো একটা ব্যক্তি যায় রিট করে, তখন বলে যে এটা পর্যালোচনা করা হোক। কিন্তু ডক্টর ইউনূসের আমলে তো কোনো কিছু রিট করারই সুযোগ নাই। ওনার সেই সনদ থেকে, জুলাই সনদ থেকে কোনো কিছুতে রিড করার সুযোগ নাই। এবং জুলাই সনদেরও চ্যালেঞ্জ করার কোনো উপায় নাই, কারণ কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। এই যে এই যে বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, সেটাতেও কোনো চ্যালেঞ্জ নাই। তো এই চ্যালেঞ্জহীন সমাজ কতদিন চলবে? অথচ আমরা ধরে নিচ্ছি যে 2 দিন পরেই একটা নতুন সরকার আসবে। তো নতুন সরকারের কাজ কি? নতুন সরকারের আসার আগে যে এমপিরা নির্বাচিত, সেই এমপিদের কাজ কি? কিছুই তো দেখতেছে না। এমপিরাও ওইখানে যায়, ওই জুলাই সনদে হাঁ বলতে হবে। ওনাদের কাজ নাই, যেটা আমরা চুক্তি করে ফেলছি অলরেডি। আমরা এটা কি বলে, আদেশ জারি করে ফেলেছি, আদেশে হাঁ বলুন। আর এদিকে আপনি ক্ষমতায় আসেন আর না আসেন, আমরা আগে ভাগ বাটোয়ারা করি, যার যেখানে যেখানে বিলি করার, যেগুলো বিদেশিদেরকে দেওয়ার, এবং কোন রেটে এটা কোন আন্ডার টেবিল ডিল হয়েছে সেটাও জাতি জানে না। কোন ক্লজ আছে এখানে, কয় বছরের জন্য, সেটা একটুখানি শুনেছি, কিন্তু চুক্তির বিশেষ শর্তগুলো কি সেটাও কেউ জানে না। তো এই ধরনের একটা অরাজকতা থেকে রক্ষা পাওয়ার জন্য তো একটা নির্বাচিত সরকার খুবই জরুরি হয়ে গেছে, সেটা যতই থার্ড ক্লাস হোক। হম। আচ্ছা, একটা আমি শেষ প্রশ্ন করে আপনি বলি, একটু অন্য ধরনের ব্যাপার। যে আমরা কালকে একটা ঘটনা দেখলাম যে এনসিপি ওই বহুল আলোচিত সেই রিক্সা চালক সুজন মিয়াকে তাদের মনোনয়ন দিয়েছে ঢাকা 8 আসনে। এটা নিয়ে নানা জন নানা কথা বলছে। কেউ বলছে হ্যাঁ তাদেরও তো নিশ্চয়ই কিছু বলার আছে, এবং এটা যেটা গণমানুষের দল সেটা প্রমাণ হচ্ছে। আবার কেউ বলছে এটার মাধ্যমে একটা নাটক তারা করছে। এই যে এই ধরনের নানা ধরনের প্রসঙ্গ হচ্ছে, আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? মির্জা আব্বাস একজন শক্তিশালী প্রার্থী ঢাকা 8 আসনে। ওনার বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের অবস্থান কি হবে আমি জানি না। এখন এনসিপির মনা আরেকজন তো এখানে দাঁড়িয়েছে, অলরেডি তাদের লোক এখানে আছে। তারপরে একটা রিক্সাওয়ালাকে এখানে আনা মানে মহা নাটক, নাটকের উপরে নাটক। কারণ তারা জানে যে এই আসন তাদের, তাদের এই জিতলেও হবে, ওই জিতলেও হবে, আর না জিতলে তো আমরা পাচ্ছি না, কারণ মির্জা আব্বাস অনেক শক্তিশালী প্রার্থী। তো এই নাটকের হুম। পেছনে আরেকটা বড় জিনিস আছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে রিক্সাওয়ালারা যেখানে সেখানে গালি দিচ্ছে যে এই জন্যই তো আমরা সরকার পরিবর্তন করি নাই। এখন আরেকটা রিক্সাওয়ালাকে দিয়ে দেখালো যে রিক্সাওয়ালারা এখনো আছে এদের পেছনে, এনসিপির পেছনে, কিন্তু কোনো রিক্সাওয়ালা নাই। সব রিক্সাওয়ালাদেরকে গালি দেয়। রিক্সাওয়ালাদের পেটের ভাত এরা নষ্ট করে দিয়েছে। রিক্সাওয়ালারা বলে, গরিব মানুষ বেশি গালাগালি করে। কারণ কারণ সরকারের যে কিছু কার্যক্রম ছিল গরিবদের জন্য, শেখ হাসিনা সরকারের, যে বিধবা ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা, সব ভাতা তো নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়ে নিজেরা খাচ্ছে, নিজেদের দালালরা খাচ্ছে, নিজেদের দালালদের মধ্যে বিলি হচ্ছে। এখন দেখেন ইলেকশনকে কেন্দ্র করে এই এনসিপি কি না করছে। আপনি একটা খবর দেখেছেন কিনা জানি না,
যে ঢাকা 10 আসন, ঢাকাতে কয়েকটা আসনে 10, 9, 17, হ্যাঁ, এরকম 11, ঢাকা হ্যাঁ 11 তো ওই যে এই হ্যাঁ না, বিপুল পরিমাণ টাকা অনুদান দেওয়া ওইটা তো। রাইট, ঢাকা 10 আসন সহ 3 আসনে বরাদ্দ এবং কোরিয়া পুরা এই তখনও আইএস নামে তার নিজের হাজির হয় না, এই পুরা বাহিনীকে নিয়ে গেছে তারা আসাদের দেশে, সিরিয়াতে। কিন্তু সিরিয়াতে গিয়া তারা একই অ্যাসাইনমেন্ট করতে রাজি হয় নাই আসাদকে ফেলে দেওয়ার ব্যাপারে। তারা তখন কি করলো, কি স্বরূপ হাজির হয়ে গিয়া, আপনারা জানেন সিরিয়া আর এক পার্ট হলো সিরিয়া আর ইরাক বর্ডার আছে, এটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষে তারা হোল অটোমান এম্পায়ারকে ভাগ করে নিয়েছিল এবার। সেই সীমানাটাই ছিল ইরাক সিরিয়া, সিরিয়া নিয়েছিল ফরাসিরা, ইরাক দিচ্ছিল ব্রিটিশদের। সো তারা চলে যায় ওই সিরিয়া থেকে ইরাক দখল করতে চলে যায়, আর অরিজিনালি তারা উঠেছিল আসলে ইরাক থেকে। সো তারা ইরাকে যখন চলে যায় তখন এটা ওবামার জন্য বমনে গেছে। আমি ওই হিস্ট্রিতে যাচ্ছি না, সোজা চলে আসতেছি। গার্ডদেরকে ও মারার ক্ষেত্রে অর্ডার দিয়েছিল যে ওকে একদম পাবলিক লিঞ্চিং করে মারবা, পাবলিকলি খোসায় খোসায় জবহ করে মারবা একদম। এবং সেই অর্ডার তারা একদম হু পালন করছে, গাদ্দাফিকে এইভাবে তারা মারছিল রাস্তায়। না মেইন রোডে বাসে পালাতে পালাতে একটা ওই রাস্তার নিচে থাকে না পানি এদিক ওদিক চলাচলের জন্য যে হোল থাকে, এই হোলের ভিতরে লুকেছিল, সেখান থেকে টেনে সেটা বের করে রাস্তায় লিঞ্চিং করে জবহ করে তারা খুন করছিল। তাহলে এবার বুঝছেন ওবামা হিলারি কত লিভার। তারা সিরিয়ায় আসাদকে মারতেও পাঠাইছিল তাকে, এরাই তখন আইএস নাম নিয়ে এবার ইরাকে হামলা দিতেছিল। এরপরে তার আইএস নাম নিয়ে ফেলে প্রকাশ, এই বগদাদি খলিফা এগুলো এগুলো সব কিছু ফাইনালি আইএস শেষ হয়ে যায়। এর একটা অংশ রয়ে গেছে আফগানিস্তান, যারা নিজেদেরকে ব্র্যাকেটে লিখে খোসান, এ হলো আইএস এর। তাহলে আইএস এর উত্থান ঘটেছে আসলে ওবামার হাতে, হিলারির হাতে, লিবারেল তারা। বুঝছেন না কত লিবারেল তারা, ভালো না, অনেক লিবারেল। এই লিবারেল একটা মানে দেখলাম। যদিও আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকায় রিপাবলিক আর ডেমোক্রেটের আবার মূল ফারাক একটা আছে, অরিজিনাল ফারাকটা ট্যাক্স ধরা না ধরা নিয়ে, সেই প্রসঙ্গ এখন আমি আনছি না। এটা আমি আর একটা দিক দেখলাম, লিবার বলতে উদার বলতে আসলে কি দাঁড়ায় জিনিসটা। ওকে, তাহলে বিএনপি একটা লিবারেল দল, লিবারেল ডেমোক্রেটিক, এই কথাগুলা মির্জা শিখল পত্রিকা। আর এই যে প্রথমে বলতেছে বিএনপি কোনো বিপ্লবী দল না, এটা একটা গাধা বক্তব্য। কবে হয়েছিল তার হিস্ট্রিটা একটু পরে বলবো, আগে বলে দিন প্রথম কথাটা। বিএনপি কোনো বিপ্লবী দল নয়, মানে এই কথাটা সে কখন শিখছিল মির্জা? এই কথাটা মির্জা শিখেছিল 2013 সালে। 13 কবে? 29 ডিসেম্বর, যেদিন খালেদা এই মেয়ে পুলিশদেরকে ডাকতেছে, এই মেয়ে গোপালী এদিকে আসো, তোমাদের গোপাল বাস থাকবে না। খালেদার বাসার সামনে ট্রাক দিয়ে আটকে রাখছে। খালেদা বিকেল বেলা বেড়ে এরকম ডাইরেক্ট প্রকাশ্যে মেয়েদেরকে ডেকে, পুলিশদেরকে ডেকে বলতেছে এরকম ভাবে চস্বরে। খালেদার সেই সাহস ছিল। কিন্তু আগে একদিন আপনাদেরকে আমি বলেছি যে এক বিশ্বাসঘাতক ছিল আসলে আব্বাস, মির্জা আব্বাস, যার কারণে এই ট্রাক সরানো যায় নাই। মাঝখান থেকে মারা গেছিল জামাতের অন্তত 2টা কর্মী, সেটা ইতিহাস বলেছিলাম। আজকে বলবো আপনাদেরকে আর এক বিট্রিয়ারের ইতিহাস, আর এক বিশ্বাসঘাতকের ইতিহাস। এই বিশ্বাসঘাতক পেয়েছিল মির্জা ফখরুল। এটা এর আগে বলিনি আমি কোথাও এইভাবে ভিডিও, আজকে বলছি, মজা পাবেন শোনে। মির্জা কোত্থেকে শিখলে কথাটা যে বিএনপি কোনো বিপ্লবী দল? এই কথাটা তাকে শিখিয়েছিলেন যে সেই লোকের নাম হচ্ছে আহমেদ কামাল। আহমেদ কামালটাকে আপনারা পুরোনো দিনের লোক হলে চিনবেন, ঢাকা মিউনিভার্সিটির টিচার ছিলেন, প্রফেসর ছিলেন হিস্ট্রির। একটা বই দেখে আপনাদেরকে, এই যে সময়ের কুয়াশা, এটা একটা সংকলন যেটা এই আহমেদ কামাল সম্পাদনা করেছে এবং নিজের একটা লেখা একটা আর্টিকেল আছে। তার লেখা আমার হিসেবে সবচেয়ে একটাই বই আছে, সবচেয়ে বলতে পারে কিছু 72 একটা বই আছে, ওটার নাম হলো কালের কল্লোল। না এগুলা ইম্পর্টেন্ট না,
আহমেদ কামাল সম্পর্কে জানা, কিন্তু আহমেদ কামাল তার যে পিএইচডি করছিলেন যার আন্ডারে, এই লোকটা কার আন্ডারে পিএইচডি করছিলেন? এই লোকের নাম হলো রণজিৎ গুহ। উচ্চারণ এভাবে করতে হবে কিন্তু রণজিৎ, রঞ্জিত করলে হবে না, বা রণজিৎ গুহ। ওকে, রণজিৎ গুহর শিষ্য হবার হলো, এই বই একটা নাম আছে দীপেশ চক্রবর্তী। দীপেশ চক্রবর্তী তার আন্ডার শিষ্য। রণজিৎ গুহ ছিল সাব অল্টার্ন, সাবা নিম্ন শ্রেণীর, অল্টার্ন তার একটা বিপরীত ধারণা নিয়ে আসে, জিরো হয়ে যাবে। সাবঅল্টার্ন বলে একটা গ্রুপ আছে, বেসিক্যালি তারা স্টালিনিস্ট, কিন্তু ইটালিয়ান গামসি বলে আরেক লোক আছে, তার ভাষ্য তাদের পছন্দ বেশি। গামসিও বেসিক্যালি স্টালিনিস্ট। খোদ মার্কস পড়ছেন বলে আমি মনে করি না। অর্থাৎ এরা ইকোনমিস্ট, অর্থনীতিবাদ, রাজনৈতিক ক্লাস বুঝেন না, তারা ইকোনমিক ক্লাসটাকে বুঝেন। যদিও এই সাবঅল্টার্ন গ্রুপ কিন্তু হিউজ প্রভাব রেখে গেছিল এক সময়, এখন নাই। আর গ্রুপটা নিজেরা ভেঙে গেছে, কিন্তু তবুও সবাই উল্লেখ করে অমুক অমুক সাবঅল্টার্ন গ্রুপ ছিল। গল্প বড় করবো না, ছোট করার চেষ্টা করব। রণজিৎ গুহ ছিল এই সাবঅল্টার্ন গ্রুপের একটা বড় নেতা। এই রণজিৎ গুহর আন্ডারে এই আহমেদ কামাল, এই দীপেশ, এরা সবাই পিএইচডি করেছে। রণজিৎ গুহর আন্ডারে যখন পিএইচডি করতে আহমেদ কামাল যাচ্ছেন, উনি তখন আবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার, এই সময় উনি গেছেন। এই বইয়ের ভিতরে একটা আহমেদ কামালের নিজের লেখা একটা আর্টিকেল আছে। ওই বইয়ের নিজেই বলতেছেন যে আমি যখন থিসিস জমা দিতে রণজিৎ গুহর কাছে গিয়েছিলাম, তখন উনি দীপেশের সাথে তার প্রথম পরিচয় হয়। বাকি সব ওখানে আছে, দেখে নিয়েন আপনি। আহমেদ কামাল তার মানে এই ধরনের ওরিয়েন্টেশন। আচ্ছা, রণজিৎ গুহ সম্পর্কে আরেকটা কথা বলে রাখা খুব দরকার। বেসিক্যালি উনি ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি যেরকম হয় সেরকম, কিন্তু ওই যে যখন সোভিয়েত ইউনিয়ন একসঙ্গে যুগোস্লাভিয়া চেকোস্লোভাকিয়া দখল করে নিয়েছে, পার্টির কথা না বলে সোভিয়েত আর্ম বাড়ায় ওখানে নিজের কমিউনিস্ট পার্টি বসাই দিয়ে আসছিল। এইটা দেখে বহু কমিউনিস্ট ছেড়ে দিয়েছিল। রণজিৎ গুহ তাদের একজন, কিন্তু পরে আবার ফিরে কমিউনিস্ট হয়ে যান তিনি। কখন? যখন 70 সালে কলকাতায় নকশাল মুভমেন্ট শুরু হয়। এই নকশাল মুভমেন্ট তার খুব পছন্দ হয়েছে। এটাকে তিনি কৃষক মুভমেন্ট বললা খেতাব দিয়া উনি এটার মধ্যে জড়ান। রণজিৎ গুহ কথা বলছে, এতটুকু জানাতে যথেষ্ট। আমার মনে হয় আপত্তি, অর্থাৎ রণজিৎ গুহ সম্পর্কে অনেক বলা যাবে হয়তো। দীপেশ চক্রবর্তী ইদানিং অনেকের কাছে খুব চোখে লাগার বিরাট না আঁকেল সে। বিশেষ করে এখনকার বাংলা একাডেমির যে নায়ক আছে আমাদের মোহাম্মদ আজমের খুব প্রিয় মানুষ দীপেশ বিপদে পড়েছে। এই হাসিনা করে যখন একটা আর্টিকেল লিখেছেন, এমন ভাবে পাবলিক এটা প্রত্যাখ্যান করে যে দীপেশ এক করে মুখে হাত দিয়ে, নালে হাত দিয়ে বসে গেছিল। এর বিষয়ের দিকে যেতে চাচ্ছি না। আহমেদ কামালের ব্যাকগ্রাউন্ডটা খালি বললাম আমি আপনাকে। এখন এর সাথে মির্জার সম্পর্ক কি? মির্জা আলমগীর যখনই কমিউনিস্ট ট্রেন্ড আছে না, শুনে রাজাকারের ছেলেদের একটি প্রবলেম, সুযোগ পেলেই তারা চাপটিন করে বসে। এই বাপের এই দায় আর ভালো লাগে না, সমাজে চলা যায় না। এই জন্য বেস্ট দ্রুত কমিউনিস্ট সাহায্যে যাও, চাপটিন শুরু করে দাও। এই হলো মির্জা আলমগীর। ফলে তিনিও কমিউনিস্ট হয়ে গেছেন, চাপটিন করছেন। ওনাকে যখনই কোনো কাজ দেওয়া হয় উনি কাম বুঝছেন না কি করতে হবে, উনি যখন দৌড় দিয়ে চলে যান আহমেদ কামালের কাছে। এবং আহমদ কামালের সাথে মির্জা ফখরুলের সম্পর্ক। তাহলে এর সাথে এইবার 2013 সালের 29শে ডিসেম্বরের কাহিনী কি, এটা সম্পর্ক কি, তার আগে একটু বলে নিই, তাহলে আপনাদের 29শে ডিসেম্বরটা বুঝতে সুবিধা হবে, অনেকে ভুলে গেছেন হয়তো। 2013 সালে 5ই মে হেফাজত শাপলা এই অনুষ্ঠানে ছিল। 5ই মে ছিল এটা। ওই অনুষ্ঠানে বিএনপি সাপোর্ট করেনি আমাদেরকে, খালেদা জিয়া সাপোর্ট করেনি, ফলে আমাদের ফেল করতে হয়েছিল। আমাদের জন্য আমাদের তখন জিনিসটা শেষ করে দিয়ে ঘরে ফিরে পাঠায় দেওয়া তাদেরকে মনে হয়েছিল এটি সেফেস্ট হবে। আদারওয়াইজ হেফাজতের কর্মী বাহিনী বা মাদ্রাসার ছেলেরা অনেক বেশি মারা যাবে। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা রাত 8টাতে সিদ্ধান্ত নিই যে এটা ভেঙে, মানে
অপসারণ, পশ্চাৎ অপসারণ ছাড়া এক হত্যা হয়ে যাবে আমার দিক থেকে বেশি। এনিওয়ে, তো ওটা ফেল করছিল। ফেল করার উপলক্ষে, ফেল করার পরে আমাদের সেকেন্ড চেষ্টা ছিল আসলে 29 ডিসেম্বর হাসিনা নিজের এত হাত পা কাঁপা শুরু করছিল যে উনি ভাবছিলেন যে আজকে সন্ধ্যায় ক্ষমতা থাকতে পারবে। তো একদুপন্ত হয়েছিল। মায়া, মোফাজ্জল হোসেন মায়া আওয়ামী লীগের ঢাকা নগরের সভাপতি ছিলেন, তাকে দায়িত্ব দিয়েছিলেন হাসিনা যেইভাবে হোক এইটা আজকে ফেল করাই কি হবে, সমস্ত পুলিশ বাহিনী আপনার কথা শুনবে, আপনার আন্ডারে থাকবে, আপনি যেইভাবে আর এদেরকে ফল করেন, ব্যর্থ করে দেন। এই দিনে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, সেকেন্ড প্রোগ্রাম। আমরা বাকি থেকে বলছি মির আব্বাসের কথা বলার সময়, এখানে খালেদা জিয়া সাপোর্ট করেছিল আমাদেরকে। আবার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়ার কাজটা করেছিল কিন্তু তারেক জিয়া। এগুলো অনেক পুরনো ইতিহাস। আমাদের অনেক টাকা জমা ছিল খালেদা জিয়ার কাছে, অচিন্তের। ওখান থেকে টাকা কাকে কাকে দিতে হবে তা বলে দেওয়া ছিল। সেইটাই কাজটা দেওয়া ছিল, খালেদা জিয়া এই দায়িত্ব দিয়েছিল ফখরুলকে। ফখরুল এই কাজটা করতে গিয়ে মোস্তান শুরু করে। 29 তারিখে প্রোগ্রামে টাকা পৌঁছায়, 19 তারিখ থেকে তার যাওয়ার কথা। সে মোস্তান এই টাকা দিতে যায় 26 তারিখে। কেন? উনি গেছিলেন এই আহমেদ কামাল কাছে। আহমেদ কামাল ওনাকে বুঝাইছে আপনাদেরকে বিপ্লব করার বুদ্ধি কে দিচ্ছে, আপনারা কি বিপ্লব পার্টি? দেখেন মিলে কিনা। কেন ফখরুল এখন এত জোরের সাথে বলছে বিএনপি বিপ্লবী পার্টি না? এখন বোধ আহমেদ কামাল এবং মির্জা ফখরুলকে থাপ্পড় দেওয়ার মতন, গালে থাপ্পড় দেওয়ার মতন প্রশ্ন করি, আওয়ামী লীগ কি বিপ্লবী পার্টি ছিল? নিশ্চয়ই আপনারা বলবেন আওয়ামী লীগ বিপ্লবী পার্টি ছিল না। তাহলে 71-এর যুদ্ধে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে কোন আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ কি বিপ্লবী পার্টি? যার সশস্ত্র যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করছে, এই আওয়ামী লীগটা কোন আওয়ামী লীগ? তাহলে আওয়ামী লীগ যদি বিপ্লবী পার্টি হয়ে যায়, আপনারা পারবেন না কেন? ডং মারেন, কমিউনিস্ট গিতে দেখেন, নকশালি দেখেন, আপনার কি বলা উচিত আপনাদেরকে? এবার বুঝছেন? বহুত আহমেদ কামাল এবং মির্জা ফখরুলের গালের দুই গালে চেকটা করে চর মারা উচিত, এগুলা দেখায়। এবং এই কারণে, এই ডিমোরালাইজিং এফেক্টের কারণে মির্জা ফখরুল 29 ডিসেম্বরটা ফেল করেছে। আগে বলেছিলাম মির্জা আব্বাসের কথা, আজকে আরেকটা কথা আসবে। তবুও ঢাকায় তখন আমরা ইয়ের উপরে কন্ট্রোল হারাইনি, হেফাজতের উপরে কন্ট্রোলটা হারিয়েছি। এরপরে হাসিনার প্রচন্ড আক্রমণ, তাদেরকে প্রলুব্ধ করা, এটা এফেক্ট করতে করতে 15 সাল লেগে যায়। আর 15 সালের পরে এটা হেফাজত একের জন্য একই দিক হয়ে যায়। আর এত বেশি হাসিনার লোক দেখে যে এটা আরেক জায়গায় থাকে নাই, শফি হুজুরের আরেক জায়গায় থাকে নাই, বাকিটা ইতিহাস হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। এখন যেটা আছে ওটারই ভাঙাচুরা একটা অংশ। আমি এর চেয়ে বেশি ওদিকে যেতে চাচ্ছি না। আমি মূল প্রসঙ্গে ফিরে আসি তাহলে। সেখানে ভিড় করে, ইট ইজ ইম্পসিবল। তিল ধারণের জায়গা থাকবে না। এর কারণ হলো মাত্র লাখখানিক লোক। যদি এয়ারপোর্ট থেকে আপনি মহাখালী পর্যন্ত রাস্তার দুই পাশে 1 লাখ লোক দাঁড় করান, আপনি দেখবেন যে লোকারণ্য হয়ে গেছে। তো কাজী তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা যে ভাইব, সে আওয়ামী লীগ জমানা থেকে তুলে আসছে যে তিনি আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সব কিছু এলোমেলো হয়ে যাবে, সব কিছু তার অনুগত হয়ে যাবে এবং বাংলাদেশে এইরকম একটা বিস্ময়কর, যাকে বলা হয় পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, যা অতীতে বাঙালি কখনো দেখেনি, ভবিষ্যতে বাঙালি দেখেনি। এবং বিএনপির লোকজন আসলে সেটা সবাই বিশ্বাস করেন এবং জনাব তারেক রহমান সাহেবও সেটা বিশ্বাস করেন, এবং এটা খারাপ কিছু নয়। এখন 1 কোটির জায়গায় যদি 10 লাখ লোক আসে, এমনকি 5 লাখ লোক আসে গ্রামের বাইরে থেকে, তবুও মানুষ ধরে নেবে 1 কোটি লোক এসছে। বিকজ জনপ্রিয়তা এমন একটা জিনিস, সেটা মানুষের মুখে মুখে যেটা চলে আসে ওটাই বাস্তবতায় রূপ নেয়। যেমন বঙ্গবন্ধু বলে ফেললেন যে 7.5 কোটি বাঙালি। এখন আমরা কিন্তু তখন গুণে দেখিনি আসলে কয় কোটি বাঙালি, কিন্তু এটা যাকে বলা হয় 7.5 কোটি বাঙালি, এটা লেখা হয়ে গেছে, এটা কেউ আর উল্টাতে পারবে না। উনি বললেন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, একেবারে গুণে গুণে 30 লক্ষ শহীদ, 29 লাখ না, 31 লাখ না, কিয়ামত পর্যন্ত এই জিনিসগুলো দলিল হিসেবে থেকে যাবে। এর কারণ হলো জনপ্রিয়তার উপর দিয়ে আর কোনো ডকুমেন্ট হয় না। এই জন্য পৃথিবীর কোনো রাষ্ট্রশক্তি, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো জ্ঞানী গুণী কখনো কোনো জনপ্রিয় বিষয়ের উপরে হাত দিতে যায়নি। সেটা বিশ্বাস হোক, সেটা কাস্টম হোক বা অন্য কোনো কিছু হোক। একটা ছোট্ট উদাহরণ দেই,
যেমন দেখা গেল যে লাত, মানাত, উজ্জা 3 জন মহিলার যাকে বলা হয় মূর্তি কাবা ঘরে রেখে সেই 3 জন মহিলার আবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরও সেই 360টি দেবদেবী বা 357টি দেবদেবী, সব মিলিয়ে 360টি দেবদেবী কাবা ঘরে ছিল। মক্কা বিজয়ের পর সবাইকে মানে ভেঙে ফেলা হলো, সব দেবদেবী ভেঙে ফেলা হলো, পুতুলগুলোকে। কিন্তু একটা জিনিস করা হলো না, কয়েকদিন অপেক্ষা করতে হলো এবং আল্লাহ রাসূল নিজেও করলেন না। সেটা হলো ওখানে খ্রিস্টানদের যে যারা আমরা তাকে হযরত মারিয়াম বলি, তো সেই মারিয়াম আলাইহিস সালামের একটি মূর্তি ছিল, আর কাবার দেয়ালে হযরত ঈসা আলাইহিস সালামের একটি ছবি ছিল। এটা রাতারাতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধ্বংস করেননি, পরে করা হয়েছে। কারণটা কি? এর কারণ হলো যে তখন 500 এটা যে 6ষ্ঠ শতাব্দী, তো উনি যে মক্কা জয় করলেন যেই সময়টাতে, সেই সময়টাতে রোমান সাম্রাজ্য প্রবল প্রতাপশালী, জাস্ট মোর দ্যান আমেরিকা, এবং তাদের রাষ্ট্রীয় ধর্ম তখন খ্রিস্টানিটি। এবং আশেপাশে সিরিয়া, তারপরে প্যালেস্টাইন, এখানে রোমান সাম্রাজ্যের সরাসরি কর্তৃত্ব রয়েছে। তো কাজেই তিনি রাষ্ট্রশক্তিকে খেপাতে চাইলেন না, এবং যে জনপ্রিয়তা রয়েছে ওখানে খ্রিস্টান ধর্মের অনুসারী তত বেশি ছিল না, কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালামের যে জনপ্রিয়তা, প্রচণ্ড জনপ্রিয়তা ছিল আরবের বেদুইনদের মধ্যে। তো কাজেই তিনি সেই জনপ্রিয়তাকে সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন না। এটা কিন্তু ইসলামের ইতিহাস। তো এই কারণে কি হলো যে জনপ্রিয়তার মধ্যে দিয়ে যা কিছু প্রতিষ্ঠিত হয়ে যায় ওটা ইতিহাস হয়ে যায়। যেমন আমাদের দেখেন বিষাদ সিন্ধু একটা উপন্যাস মীর মোশাররফ সাহেবের, তো তিনি সেখানে কারবালার ঘটনা নিয়ে গল্প লিখেছেন। তার মধ্যে হয়তো বাস্তব সামান্য আছে 10%, আর বাকিটাই গল্প, কিন্তু ওটা নিয়ে আপনি কোনো টু শব্দ করতে পারবেন না। একই অবস্থা মহাভারতের পুরোটাই গল্প, কিন্তু ওটা নিয়ে আপনি কোনো হিন্দুদের সামনে মহাভারত নিয়ে, রামায়ণ নিয়ে কোনো বাজে কথা বলতে পারবেন না। ওটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। পারস্যে গিয়ে আপনি শাহানামা নিয়ে কোনো কথা বলতে পারবেন না, অত্যন্ত জনপ্রিয়, এবং ওখানে রুস্তুমকে নিয়ে, সুরাবকে নিয়ে একটা বাজে কথা বলে আপনার 32টা দাঁত খুলে ফেলবে। তো যেটা বলছিলাম, বাংলাদেশে তারেক রহমান সাহেবকে নিয়ে যে মিথ এবং ম্যাথোলজি তৈরি হয়েছিল যে তিনি আসলে এটা হবে, তো তিনি আসার সঙ্গে সঙ্গে যে কজনই লোক হতো না কেন ওটাকে মানুষ ওই যে তার গল্পের সাথে মিলিয়ে ফেলতো। আর জনপ্রিয়তার একটা ব্যাপার হলো তিনি আসার সঙ্গে সঙ্গে তার পুরো পরিস্থিতি তার অধীনে চলে যেত, এবং তিনি যেটা বলতেন সেটা আইন হয়ে যেত। যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার পরে সব কিছু, কী সংবিধান, কী রাষ্ট্রতন্ত্র, কী মন্ত্রী, কী এমপি, কোথায় কী লেখা আছে, কী কোর্ট কাছারি, হাইকোর্ট, তিনি বলে দিতেন অমুক মুক্তি পাবে, সাথে সাথে সে মুক্তি পেয়ে যেত। অমুকে জেলে ঢোকার সঙ্গে সঙ্গে সে জেলে ঢুকে যেত। এইভাবে পার্লামেন্ট ওথ নেয়ার আগ পর্যন্ত পুরো দেশ বঙ্গবন্ধুর মুখের কথায় চলছে। তারেক রহমানের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম ঘটনাটা ঘটতে পারত গত 14 মাসে। কিন্তু সমস্যা হলো যে তিনি এই 14 মাসে আসেননি। কেন আসেননি? এটা তার ব্যক্তিগত বিষয়, তার দল জানে। কিন্তু ইদানিং যে কথাগুলো বলা হচ্ছে এটা নিয়ে আমি আসলে আপত্তি জানাতে চাচ্ছি, আমার বক্তব্য দিতে চাচ্ছি। বিএনপির বন্ধুরা রাগ হতে পারেন, কিন্তু আমাকে এর কথা বলতে হবে। প্রায় সেই গত 3-4 মাস ধরে আমরা শুনছি, আরও বেশি 6 মাস ধরে শুনছি তারেক রহমান সাহেব এই ফেব্রুয়ারি মাসে আসবেন, তারেক রহমান সাহেব মার্চ মাসে আসবেন, এপ্রিলে আসবেন, জুনে আসবেন, এখন সর্বশেষ নভেম্বরের শেষ সপ্তাহে আসবেনই, নভেম্বরের শেষ সপ্তাহে আসবেন, এবং 2-1 দিন এদিক ওদিক হতে পারে। সালাউদ্দিন সাহেব এই কথাগুলো বলে যাচ্ছেন। 2 নম্বর হলো তারেক রহমান সাহেব আসবেন, তার জন্য বাড়ি তৈরি হচ্ছে, গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ি, সেই বাড়ির ছবি ছাপা হচ্ছে, সেই বাড়িতে ধোয়া মোছা করা হচ্ছে, সেই বাড়ির লন ঠন সব কিছু দেখানো হচ্ছে, ইত্যাদি নানা রকম কাজ করা হচ্ছে। এখন এতে করে ত্রিমুখী সমস্যা তৈরি হয়েছে। প্রথমত হলো যে তারেক রহমান সাহেব যদি এই ডিসেম্বরের মধ্যে না আসেন, তার রাজনীতি শেষ এবং বিএনপি রাজনীতি শেষ। আর যদি তিনি যদি আসেন তাহলে এই গত 14 মাস ধরে তাকে নিয়ে যে মিথ তৈরি হয়েছে, যে ভাইব তৈরি করা হয়েছে, যে উত্তাপ ছড়ানো হয়েছে, সেটি এই নভেম্বর মাসে এসে একেবারে অসম্ভব একটা বিষয়।
ফলে কি হলো, তার এই আশাটা যদি আরো 6 মাস আগে হতো তাহলে বিএনপির যে বেনিফিট হতো এখন সেটা বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো যে তিনি ধরেন এলেন না, তিনি এলেন না, তো সেক্ষেত্রে তার আগমন নিয়ে বিএনপির যারা লোকজন আর দ্বিতীয়বার কথা বলতে পারবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে যদি তিনি না আসা পর্যন্ত, এখন তিনি দেশ চালাচ্ছেন ধরে নেওয়া হয়, দল চালাচ্ছেন ধরে নেওয়া হয়, তার কথাই সব কিছু হচ্ছে, কিন্তু অন বিহাফ অফ হিম এখানে বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা ওয়েট আছে। তারা তারেক রহমান সাহেবের দোহাই দিয়ে, তারেক রহমান সাহেবকে মূল মন্ত্র ব্যবহার করে, তাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে তারা কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কিন্তু যত বেশি তারেক রহমান সাহেবকে সামনে আনা হচ্ছে, নেতা আসবেন, কাল আসবেন, পরশু আসবেন, নেতা এটা বলেছেন ওটা বলেছেন, তাহলে বিএনপির মতো একটা বড় দল, সেখানে যে একটা বিকল্প নেতৃত্ব আছে এবং সেই নেতৃত্ব তার প্রতিপক্ষের সঙ্গে যুগের পর যুগ লড়াই করবে, সংগ্রাম করবে, এটার যে একটা শক্তিমত্তা, এই শক্তিমত্তাটা শূন্যতে চলে আসবে। এবং বিশ্বাস করেন আজকে বিএনপির যে অবস্থা, এর সে শতগুণ ভালো অবস্থা ছিল 1954-এর যে যুক্তফ্রন্ট নির্বাচনের আগে মুসলিম লীগের। কিন্তু একটা নির্বাচনের ফলাফলের পরে পুরো ইতিহাস থেকে এই দলটি হারিয়ে গেল। দেয়ার ওয়াজ নো মুসলিম লীগ। একই অবস্থা এখন যে ভাইবগুলো তোলা হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে তারেক রহমান সাহেবকে নিয়ে, তাতে বিএনপির রাজনীতি, বিএনপির অর্থনীতি, বিএনপির যত ভালো কাজ, যত মন্দ কাজ, যা কিছু আছে সব কিছু একেবারে গো টু হেল, একেবারে গর্তের মধ্যে চলে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আরও কিছু জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো কিছু মানুষ প্রচার করে বিএনপির তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে নেতা বানানোর চেষ্টা করছেন, এই মুহূর্তে তাকে মহামানব বানানোর চেষ্টা করছেন, এবং তার যে অতীতের যে দুর্নাম বদনামগুলো ছিল, যে ন্যারেটিভগুলো ছিল, সেই ন্যারেটিভগুলোকে কাটিয়ে ওঠার জন্য তাকে নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। যেমন দেখা গেল ওই যে একজন স্পোর্টস উপজাতীয় মেয়ে সেই ফুটবলে ভালো করলো, তো আমাদের পাড়ার মানে যাকে বলা হয় বর্ষাকালের মধ্যে মাটি কাটা ভেঙে সেই রুহুল কবির রিজভী সাহেব সেই মেয়ের বাড়িতে গেলেন তাকে টিনের ঘর তুলে দেওয়ার জন্য বা আর্থিক সাহায্যের জন্য তারেক রহমান সাহেবের নির্দেশে। এটা নাটক তৈরি হয়েছে এবং এই নাটকের কোনো দর্শক ছিল না, এটার কোনো ইম্প্যাক্ট ছিল না। আমি বললাম তাই আপনারা মনে করলেন। বিশ্বাস করে দেখেন, এটা আপনি দেখেছেন বা দেখেননি, বা এই যে আমার মুখে শুনলেন, আপনার কোনো ইফেক্ট তৈরি করেছে কিনা। বা তারেক রহমান সাহেব অমুক পরিবারের দায়িত্ব নিয়েছেন, রাস্তায় ওরকম একটা ছেলেকে বা মেয়েকে গায়ের রং ঠিক অস্বাভাবিক হওয়ার কারণে তার পিতা ছেড়ে গেছে, তার দায়িত্ব নিয়েছেন। এই জিনিসগুলো এখন বিএনপির বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, এটা 2001 থেকে 2006 সনে যে ন্যারেটিভগুলো ছিল তার চেয়ে আরও বাজে ন্যারেটিভ তৈরি হয়েছে। তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছিল, তারপরে সেই সময় খাম্বা, হাওয়া ভবন, মিস্টার 10% ইত্যাদি যে ন্যারেটিভগুলো, ওইগুলো মোকাবিলা করার জন্য অনেক রাষ্ট্রীয় মেশিনারি ছিল। কিন্তু এখন বিএনপির হাতে আসলে কোনো মেশিনারিজ নেই, কোনো অ্যাট্রাকশন নেই, নাথিং। তো সেই ক্ষেত্রে আগের যে ন্যারেটিভগুলো ছিল সেই ন্যারেটিভগুলো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক বাজেভাবে বেড়ে গেছে। ঠিক সেই অবস্থাতে যদি তারেক রহমান সাহেবের একটি ভালো কাজ, ভালো ইচ্ছা, ভালো প্রচার এবং প্রোপাগান্ডা এখানে ছেড়ে দেওয়া হয়, এটি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনার মতো, পুরো দুধটাকে নষ্ট করে দেওয়ার মতো অবস্থা। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই কাজগুলোই যদি বিএনপি যখন ক্ষমতায় আসতো, ক্ষমতায় আসার পরে যে সকল অনেক এক্সপার্ট আছে এই ধরনের মানুষের ইমেজ পুনরুদ্ধার করার জন্য, দেয়ার আর ম্যানি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মানে ক্লাস অর্গানাইজেশন রয়েছে, বাংলাদেশে কোনো এরকম প্রতিষ্ঠান নেই। যেমন ধরেন এখন শেখ হাসিনার ইমেজ পুনরুদ্ধারের জন্য, তার বক্তব্য ঠিক করার জন্য, তার ভাষণ রেডি করার জন্য, তার সাক্ষাৎকার গ্রহণ, সাক্ষাৎকার তৈরি করা, এগুলো করার জন্য নিঃসন্দেহে কতগুলো এজেন্সি কাজ করছে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পর তার জন্য ঠিক এরকম কতগুলো কাজ করতে হবে। আবার অন্যদিকে এখন বিএনপি যে কাজগুলো করছে গত 10 বছর ধরে,
সেই কাজগুলো আসলে জনমনে কোনো ইফেক্ট তৈরি করেনি, নাথিং। এখানে বিএনপির যে জনপ্রিয়তার কথা বলা হচ্ছে, এটা বিএনপির আসলে একটা দলীয় অনুগত্য। বিএনপির 30% লোক বিএনপি করে, এখন বিএনপি সুষমা আরও 5% যুক্ত হয়েছে, 35। আওয়ামী লীগ 30% লোক করে, মেরে ফেলো 30%।